বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করার চেষ্টা করছি। এই ক্রান্তিকাল শেষে তোমাদের সাথে আবার আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করব। তার পূর্বে যতদিন এই অবস্থা চলবে অনলাইন ক্লাসও তোমাদের সাথে চলবে। সরকারি এডওয়ার্ড কলেজ প্রাণীবিদ্যা বিভাগের আমি মোহাম্মদ জহুরুল ইসলাম প্রভাষক আজকে তোমাদের সাথে আলোচনায় আসি। আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা অনার্সের দ্বিতীয় বর্ষের মেজর ও নন মেজর এবং ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো সাপ বিষয়ক সাধারণ কিছু কথাবার্তা, সাপের বিষ গ্রন্থি বিষয়ক আলোচনা এবং সর্পদংশনের লক্ষণ ও চিকিৎসা। শিক্ষার্থীরা, এই অংশ থেকে তোমাদের 4 মার্কের 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। বিশেষ করে সাপের বিষ এবং বিষ গ্রন্থি বিষয়ক যেটা আছে এটা 4 মার্কের কোশ্চেন থাকে এবং সর্প দংশনের যে লক্ষণ ও চিকিৎসা এটা 10 মার্কের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে। তো আজকের আলোচনায় যদি তোমরা ঠিকভাবে অংশগ্রহণ করো তো আমি প্রত্যাশা করতে পারি যে তোমরা উপকৃত হবে এবং তোমাদের যে ক্লাস সেই ক্লাসে তোমরা সবাই মনোযোগী হয়ে আমার আজকের ক্লাসটা শুনবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো যাক, আলোচনার বিষয়বস্তুতে চলে যাচ্ছি। সাপ এবং সাপ বিষয়ক যে সাধারণ আলোচনা আছে, প্রথমে আমাদের জানা দরকার সাপ কাকে বলা হচ্ছে, কোন প্রাণীগুলো সাপ। শিক্ষার্থীরা, আমরা রেপ্টিলিয়া শ্রেণী সম্পর্কে এর আগে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম সেই রেপ্টিলিয়া শ্রেণীর স্কুয়ামাটা বর্গভুক্ত ওফিডিয়া উপবর্গের সদস্যরা সাধারণত সাপ নামে পরিচিত। গ্রিক শব্দ ওফিস, যার আভিধানিক অর্থ স্নেক বা সাপ, ধারণা করা হয় বিবর্তনের এই গতিধারায়, অর্থাৎ পৃথিবীতে প্রাণীর আবির্ভাব থেকে শুরু করে বর্তমান অবধি যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের গতিধারায় আজ থেকে প্রায় 18 কোটি বছর পূর্বে জুরাসিক যুগে টিকটিকি সদৃশ্য গোষ্ঠীর পূর্বপুরুষ থেকে এদের উৎপত্তি হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করে থাকেন। বর্তমান পৃথিবীতে জীবিত সাপের সংখ্যা প্রায় 2750টি প্রজাতির। এর মাঝে বিষধর সাপের প্রজাতির সংখ্যা কিন্তু খুব বেশি নয়, অধিকাংশ সাপই অবিষধর বা নির্বিষ প্রকৃতির। পৃথিবীতে বর্তমানে বিষধর সাপের প্রজাতির সংখ্যা মাত্র 290টি। এই পৃথিবীতে যত সাপ আছে তার মাঝে সবচেয়ে ক্ষুদ্র সাপ হলো ব্রাহ্মণী ব্লাইন্ড স্নেক। এই সাপ মাত্র 15 সেন্টিমিটার লম্বা হয়। অন্যদিকে বৃহৎ সাপের মধ্যে বড় সাপ যেটাকে আমরা অভিহিত করে থাকি সেগুলো হচ্ছে অ্যানাকোন্ডা ও গোলবাহার, যা 9 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই হলো সাপ সম্পর্কে সাধারণ কথা, অর্থাৎ রেপ্টিলিয়া শ্রেণীর স্কুয়ামাটা বর্গের ওফিডিয়া উপবর্গের সদস্যরা সাপ নামে পরিচিত বা চিহ্নিত হবে। এবার আসা যাক পরবর্তী অংশে। সাপ কাদেরকে বলা হচ্ছে, সাপের গোষ্ঠী যারা, ক্যারেক্টারিস্টিক্স অফ স্নেকস, সাপ সর্প গোষ্ঠীর বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে সাপ হিসাবে অভিহিত করতে পারি সেই বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে সাপের দেহে কোনো উপাঙ্গ নেই, দেহ লম্বা, নমনীয় এবং প্রস্থচ্ছেদে গোলাকার হয়। সাপের দেহে কোনো উপাঙ্গ আমরা দেখব না, অর্থাৎ এদের হাত পা ইত্যাদি উপাঙ্গগুলো নেই। দেহটা লম্বা প্রকৃতির, নমনীয়, সফট এবং প্রস্থচ্ছেদে এদেরকে আমরা গোলাকার পেয়ে থাকবো। 2 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে সাপের মাথা সাধারণত দেহ অপেক্ষা সরু হয়। সামুদ্রিক সাপের ক্ষেত্রে লেজটা চ্যাপ্টা হয়, যা সাধারণত তাদের সাঁতারে সাহায্য করে। আমরা একটা জিনিস খেয়াল করব যে বিষধর সাপ যারা আছে তারা অধিকাংশগুলো লেজ কি চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে খোলস নির্মোচনে সক্ষম, অর্থাৎ এরা তাদের দেহের আবরণটা নির্দিষ্ট সময় পর পর ত্যাগ করতে পারে। সাপের এই আবরণ এপিডার্মাল আইস এবং প্রশস্ত পাত সদৃশ্য শিল্ড দ্বারা আবৃত অবস্থায় থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে সাপের করটি এবং চোয়াল হালকাভাবে যুক্ত থাকে। এই হালকাভাবে যুক্ত থাকার কারণে এরা খুব সহজেই অনেক বড় হা করতে পারে। 5 নম্বর বৈশিষ্ট্য বলা আছে কিছু সাপ প্যাটাজিয়াম সৃষ্টি করতে পারে। প্যাটাজিয়াম সৃষ্টি করে এরা গ্লাইডিং বা পানি বাতাসে বেশ কিছু সময় ভেসে থাকতেও পারে। 6 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে এদের চক্ষু পর্দা নেই, কর্ণপটহ, বক্ষ অস্থি চক্র, চোনিস চক্র এবং স্টার্নাম অনুপস্থিত থাকে। এই বিষয়গুলো কিন্তু অন্যান্য যে রেপটাইলস আছে তাদের ক্ষেত্রে আমরা উপস্থিতি পাবো। 7 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে এদের জিহ্বা যেটা সেটা হলো দ্বিখণ্ডিত ফর্ক প্রকৃতির হয়। এর সাথে জ্যাকবসন অঙ্গ যুক্ত থাকা এটি ঘ্রাণ এবং শব্দ তরঙ্গে অনুভূতি গ্রহণ করতে সহায়তা করে। আমরা যারা সাপ দেখেছি কাছ থেকে তারা খেয়াল করে দেখবো এরা জিহ্বা বের করে দেয় এবং জিহ্বাটা দ্বিখণ্ডিত। 8 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে বিষধর সাপের 2টি বড় ধরনের বিষ দাঁত বা ফ্যাং থাকে, বিষ গ্রন্থি থাকে, বিষথলি উপস্থিত থাকে।
কিন্তু নির্বিষ সাপের ক্ষেত্রে এই বিষধর সাপের মতো যে বিষ দাঁত বা ফ্যাং সেটা কিন্তু অনুপস্থিত থাকবে। 9 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে যারা সাপ তারা মাংসাশী স্বভাবের, এমনকি অন্য সাপকে এবং সাপের ডিমকেও এরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। 10 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে অধিকাংশ সাপে কেবল ডান ফুসফুসটি সক্রিয় অবস্থায় থাকে। 11 নম্বর বৈশিষ্ট্য এরা একলিঙ্গিক হলেও যৌন দ্বিরূপতা এদের ক্ষেত্রে দেখা যায় না, এরা ডিম্বজ ও বা জরা স্থগিত অর্থাৎ ডিম পারে বা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা প্রসবও করতে দেখা যায়। তাহলে উপরে উল্লেখিত যে 11টা বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করা হলো, এই বৈশিষ্ট্যগুলোই আমরা যদি জেনে রাখি তাহলে সহজেই আমরা সাপ কাদেরকে বলা হচ্ছে সেটা চিহ্নিত করতে পারবো। এবার আসা যাক সাপের দাঁত, যেটাকে আমরা বিষ দাঁত সেটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। বিষ দাঁত বা ফ্যাং, সাপের বিষ নির্গত করতে সক্ষম দাঁতকে ফ্যাং বা বিষ দাঁত বলা হয়। এটা শুধুমাত্র বিষধর সাপেই থাকে। বিষধর সাপের উপরের চোয়ালের সামনের দিকে দুটি লম্বা সরু বাঁকানো ধারালো বিষ দাঁত থাকে। অন্যান্য দাঁত অপেক্ষা বিষ দাঁত কিছুটা লম্বা হয়। কিছু বিষাক্ত সাপ আছে যেমন র্যাটেল স্নেকের উপরের চোয়ালে আরো দুটি সংরক্ষিত বিষ দাঁত থাকে। অর্থাৎ সাপের ক্ষেত্রে, বিষধর সাপের ক্ষেত্রে সাধারণত দুটি বিষ দাঁত থাকে, তবে কিছু কিছু সাপের ক্ষেত্রে যেমন র্যাটেল স্নেকের ক্ষেত্রে এই দুটি বিষ দাঁত ছাড়াও আরো দুটি অতিরিক্ত বিষ দাঁত সংরক্ষিত থাকে। আবার কিছু কিছু সাপে বিষ দাঁত চোয়ালের সামনে না থেকে পিছনের দিকে অবস্থান করে। এখানে একটা বিষ দাঁতের ছবি দেওয়া আছে, খেয়াল করে দেখো। এটা হলো প্রস্থচ্ছেদ আর এটা হলো পুরো বিষ দাঁতের। তো এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইনটেক অ্যাপারেচার, এই বরাবর এসে বিষ চলে আসবে, বিষ এসে এই দিক দিয়ে এই বরাবর নিশ্চিত হচ্ছে। এটা হচ্ছে পাল্প ক্যাভিটি, উপরের দিকে আছে এই সাদা যে অংশটা, এটা হলো ডেন্টাইন অংশ। প্রস্থচ্ছেদ করলে খুব সহজে চিনতে পারতেছি, এই অংশটা, এই যে মাঝখানে গোলাকার যে অংশটা, এই অংশের ভিতর দিয়েই প্রয়োজন সামনের দিকে অগ্রসর হয়ে শিকারের দেহে প্রবেশ করে। এই হলো একটা সাধারণ বিষ দাঁতের লম্বচ্ছেদ এবং প্রস্থচ্ছেদ এখানে দেওয়া আছে। তো পরবর্তী কথা বলা হচ্ছে, দেখো প্রতিটি বিষ দাঁত ফাঁপা নালীযুক্ত। বিষ দাঁতের ভিতরে ফাঁপা অংশ থাকবে, অর্থাৎ নলাকার অংশ থাকবে। ভাইপার জাতীয় সাপের বিষ দাঁত সবচেয়ে লম্বা এবং সঞ্চালনে সক্ষম। এই ধরনের নালীযুক্ত এবং সঞ্চালনশীল বিষ দাঁতকে বলা হয় সলিনোগ্লাইফাস। সলিনোগ্লাইফাস অর্থাৎ ফাঁপা এবং সঞ্চালনশীল যে বিষ দাঁতগুলো আছে, যেটা আমরা সাধারণত ভাইপার জাতীয় সাপে পেয়ে থাকি, সেগুলোকে বলা হচ্ছে সলিনোগ্লাইফাস। অন্যদিকে ইলাফিড এবং কোবরা জাতীয় যে সাপ আছে, সেই সাপের বিষ দাঁতগুলো কিছুটা খাটো প্রকৃতির হয়, অর্থাৎ সংক্ষিপ্ত এবং স্থায়ী ও অনল প্রকৃতির হয়ে থাকে। এদের বিষ দাঁত সামনের দিকে অবতল অংশ বা খাট থাকে। এই জাতীয় বিষ দাঁতকে বলা হয় প্রোটিরোগ্লাইফাস। অন্যদিকে ক্লোভিড সহ বেশ কিছু সাপ আছে, সেই সমস্ত সাপের ক্ষেত্রে বিষ দাঁতের পিছনে অবতল অংশ বা খাত থাকে। এই জাতীয় বিষ দাঁতকে আমরা অফিস্থোগ্লাইফাস বলে অভিহিত করে থাকবো। আবার কিছু সাপ আছে যে সমস্ত সাপের বিষ দাঁতগুলো এই যে সামনে বা পিছনে খাজের কথা যেটা বলা হচ্ছে, খাজ যেটা বলা হচ্ছে সেটা থাকে না, এগুলোকে আমরা অ্যাগ্লাইফাস বলে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাপের বিষ দাঁত সাধারণত 4 প্রকারের, একটা হচ্ছে অ্যাগ্লাইফা, একটা হচ্ছে অফিস্থোগ্লাইফা, একটা প্রোটিরোগ্লাইফা আর একটা হলো সলিনোগ্লাইফা। কোনো কারণে বিষ দাঁত যদি পড়ে যায় বা ভেঙে যায়, তাহলে দেখা যায় যে 15 দিনের মধ্যে নতুন করে আবার বিষ দাঁত গজায়। সাপের এই বিষ দাঁতের প্রকৃতিকে বলা হয় পলিফায়োডন্ট, অর্থাৎ ভেঙে যাচ্ছে আবার গজাচ্ছে, ভেঙে যাচ্ছে আবার গজাচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পলিফায়োডন্ট। বিষ দাঁত পুরনো হয়ে গেলে বা ঝরে গেলে শিকারের সাথে সাপের পাকস্থলীতে চলে যায়, কিন্তু পরিপাক না হয়েই মলের সাথে পরিত্যক্ত হয় বা বের হয়ে যায়। এই হলো একটা বিষধর সাপের, বিষাক্ত সাপের বিষ দাঁত বা ফ্যাং। এবার আসা যাক বিষ গ্রন্থি। বিষধর সাপে বিষ গ্রন্থি থাকবে। বিষধর সাপের উপরের চোয়ালের ভিতরের দিকে প্রতি পার্শ্বে একটি করে থলি আকৃতির গ্রন্থি থাকে। একটি করে থলি আকৃতির গ্রন্থি উপরের চোয়ালের ভিতরের দিকে প্রতি পার্শ্বে অবস্থান করে। গ্রন্থিগুলো তন্তুময় যোজক কলা নির্মিত পুরু ক্যাপসুলে আবদ্ধ এবং এর সাথে সংকোচনশীল পেশি যুক্ত থাকে। এই পেশিকে টেম্পোরাল পেশি বলা হয়। এই পেশির প্রসারণের ফলে দংশনের সময় বিষ গ্রন্থি থেকে বিষ বের হয়ে বিষ নালীতে বাহিত হয়। বিভিন্ন সাপের বিষ গ্রন্থির আকারের ভিন্নতা দেখা যায়। সামুদ্রিক সাপের ক্ষেত্রে বিষ গ্রন্থি কিছুটা ছোট ও ডিম্বাকার হয়। ভাইপারের ক্ষেত্রে বিষ গ্রন্থি বড় এবং নলাকার হয়। কোবরা জাতীয় সাপের ক্ষেত্রে বিষ গ্রন্থি থলি আকৃতির হয়। অনেকে বিষ গ্রন্থিকে প্যারোটিড গ্রন্থির সাথে রূপান্তরিত রূপ হিসাবে অভিহিত করে থাকেন, অর্থাৎ সাধারণ রেপ্টাইলসের ক্ষেত্রে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সেই প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে সাথে বিষধর সাপের বিষ গ্রন্থিকে তুলনা করে থাকে। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে একটা বিষ গ্রন্থি, এই যে হলুদ বর্ণে যেটা দেখা যাচ্ছে, এটা হলো বিষ গ্রন্থি।
এর সাথে দেখো গোলাপি বর্ণের নিচের দিকে গোলাপি বর্ণের যেটা আছে কম্প্রেসর মাসল, যেটাকে আমরা টেম্পোরাল পেশি বলে অভিহিত করতেছিলাম, এই পেশি সংযুক্ত হয়ে আছে বিষ গ্রন্থির সাথে। তারপরে বিষ গ্রন্থির সম্মুখ দিকে দেখো প্রাইমারি ভেনম ডাক্ট, প্রাথমিক বিষ নল যেটা নালিকা আছে সেটা, এবং শীর্ষ দিকে দেখো আছে সেকেন্ডারি ভেনম ডাক্ট। এই সেকেন্ডারি ভেনম ডাক্টটা কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে ফ্যাং বা বিষ দাঁতের সাথে। অর্থাৎ এক্ষেত্রে এই যে পেশিটা আছে কম্প্রেসর মাসল বা টেম্পোরাল পেশি, এই টেম্পোরাল পেশির যদি সংকোচন প্রসারণটা ভেনম গ্ল্যান্ড বা বিষ গ্রন্থির উপরে চাপ প্রয়োগ করে, ফলে সহজেই বিষ এখান থেকে নির্গত হয়ে এই যে রক্ত বিষ বাহিকা যেটা আছে সেই নালিকার ভিতর দিয়ে আমরা ফ্যাঙের ভিতরে বিষ আসতে দেখবো এবং বিষ বাইরে নির্গত হবে। এই হলো বিষ গ্রন্থি। এবার আসা যাক সর্প বিষ। বিষ গ্রন্থি থেকে নিঃসৃত যে পদার্থটা, বিষাক্ত যে পদার্থ, সেটাকে বলা হচ্ছে সর্প বিষ। বিষধর সাপের বিষ গ্রন্থি থেকে নিঃসৃত আঠালো তরল পদার্থকে বলা হবে সর্প বিষ। এর বর্ণ সবুজাভ বা হলুদাভ বা সাদা বা খড় রঙের চটচটে। সর্প বিষের কোনো গন্ধ নেই, অম্লীয় প্রকৃতির হয়ে থাকে এরা। প্রকৃতপক্ষে সর্পবিষ সাপের ক্ষেত্রে পরিপাক সহায়ক উৎসেচক ছাড়া অন্য কিছু না। পরিপাক সহায়ক উৎসেচক সমন্বিত লালা ছাড়া আর অন্য কিছু না। অর্থাৎ সাপের বিষ সাপের খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাপের বিষ কিন্তু ওই সাপের জন্য বিষাক্ত হয় না, তা অন্য প্রাণীর জন্যই বিষাক্ত হয়। এখানে দেখো বিষ দাঁত থেকে ফোটায় ফোটায় বিষ নিচে নির্গত হচ্ছে। এখানে সাপের বিষ সংগ্রহ করা হচ্ছে। বিষের বর্ণটা দেখো সবুজাভ বা হলুদাভ বা সাদা বা খড় বর্ণের হয়ে থাকে। তো সাপের বিষের কি কি উপাদান আছে? রাসায়নিকভাবে সর্পবিষ প্রোটিন ধর্মী। এটি মূলত এনজাইম এবং নির্দিষ্ট টক্সিনের জটিল একটা সংমিশ্রণ। এতে কিছু ধাতব আয়ন এবং উৎসেচক থাকে। সাধারণভাবে সাপের বিষের যে উপাদানগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো ক নম্বরে পানি, 50 থেকে 70% থাকবে পানি। খ নম্বরে জৈব উপাদান ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি জৈব উপাদান থাকবে, এবং উৎসেচক হিসাবে হাইলোরোডিনেজ সহ প্রায় 20টি আমিষধর্মী উৎসেচক থাকে। উৎসেচক সবগুলোই এনজাইম বা মানে উৎসেচক সবগুলো প্রোটিন ধর্মী, সেটা আমাদের জানা আছে। তাহলে সাপের বিষ গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, সবুজ বা হলুদ বা সাদা বা রঙের হয়ে থাকে, আর এটা গন্ধহীন অম্ল প্রকৃতির। এর যে উপাদানগুলো আছে তার অধিকাংশই পানি, 50 থেকে 70% পানি থাকে, কিছু জৈব উপাদান আছে, এবং এছাড়াও উৎসেচক হিসাবে কিছু আমিষ আমরা এর মাঝে পেয়ে থাকবো। এই হলো সাপের বিষ এবং তার উপাদান। এবার আসা যাক সাপের বিষের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, সমস্ত বিষাক্ত সাপেরই বিষ আছে, কিন্তু এই বিষের প্রকৃতি একরকম নয়। বিভিন্ন বিষাক্ত সাপের বিষ বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো সাপের বিষের ক্রিয়ার উপর ভিত্তি করে এই সাপের বিষটা শিকারের দেহে বা যাকে দংশন করে তার দেহে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে তার উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে বিভক্ত করতে পারি। ক নম্বর হলো নিউরোটক্সিন, খ নম্বর হেমোটক্সিন এবং গ নম্বর মায়োটক্সিন। নাম 3টা, নিউরো, হেমো এবং মায়োট। 3টা নাম থেকেই আমরা কিন্তু এর প্রকৃতিটা বের করে ফেলতে পারবো। নিউরোটক্সিন অর্থাৎ নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্রের উপরে এটা ক্রিয়া করবে। হেমোটক্সিন, হিম মানে রক্ত, রক্তের উপরে ক্রিয়া করবে। আর মায়োটক্সিন, মায়ো মানে হলো মাসেল, পেশির উপরে ক্রিয়া করবে। নিউরোটক্সিন যেটা, এই জাতীয় বিষ দংশিত ব্যক্তির স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। স্নায়ুতন্ত্র অকার্যকর হয়, রোগীর শ্বাসপেশি পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শ্বাসক্রিয়া বন্ধ হয়ে দংশিত ব্যক্তি মারা যায়। সাধারণত ইলাফিড এবং কোবরা জাতীয় সাপে এই নিউরোটক্সিন জাতীয় বিষ আমরা পেয়ে থাকি। খ নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে হেমোটক্সিন। এই জাতীয় বিষের প্রভাবে দংশিত ব্যক্তির লোহিত কণিকা এবং রক্তবাহিকা ছিন্ন ভিন্ন হয়ে যায়, ফলে রোগীর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। অনেক সময় রক্তচাপের কারণে হৃদযন্ত্র পর্যন্ত ফেটে যেতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং হৃদযন্ত্র ফেটে যাওয়ার কারণে রোগী মৃত্যুবরণ করে। ভাইপার জাতীয় সাপে আমরা এই ধরনের বিষ পেয়ে থাকি। আর মায়োটক্সিনের ক্ষেত্রে এই জাতীয় বিষের প্রভাবে রোগীর পেশি আক্রান্ত হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এজন্য এই বিষকে মায়োটক্সিন বলা হয়। সামুদ্রিক বিষের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রতিক্রিয়া দেখে থাকি, অর্থাৎ সামুদ্রিক সাপে যে বিষ পাওয়া যায় সেই বিষগুলো মায়োটক্সিন প্রকৃতির। তার মানে বিষধর সাপের বিষগুলো দংশিত ব্যক্তির উপরে সাধারণত 3 ধরনের প্রতিক্রিয়া দেখায়। একটা হলো স্নায়ুতন্ত্রের উপরে, একটা তার রক্তের উপরে এবং একটা তার মাসেলের উপরে। এর উপর ভিত্তি করে নিউরোটক্সিন, হিমোটক্সিন এবং মায়োটক্সিন এই 3টি ভাগে সাপের বিষকে বিভক্ত করা হয়েছে। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। সাপের বিষ মানুষের দংশিত ব্যক্তির দেহে বা জীবের দেহে প্রবেশ করলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে? প্রিয় শিক্ষার্থীরা,
সাপের বিষ যখন দংশিত ব্যক্তির দেহে প্রবেশ করে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে 3 প্রকৃতির সাপ আছে, বিষ আছে। তাহলে 3 প্রকৃতির বিষ থাকলে 3 ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো এখানে জেনারেলাইজ করা আছে যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো খেয়াল করে দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে কি ধরনের প্রভাব পড়বে? ডিজিনেস সৃষ্টি হতে পারে, পেইন্টিং সৃষ্টি হতে পারে, তৃষ্ণা পেতে পারে, মাথা ব্যথা হতে পারে। ভীষণের ক্ষেত্রে বলা হচ্ছে ব্লারনেস অবস্থার সৃষ্টি হতে পারে। তারপরে খেয়াল করে দেখো, আমাদের হৃদ যন্ত্র যেটা আছে সেক্ষেত্রে র্যাপিড পালস অর্থাৎ হৃদ স্পন্দনের হারটা বৃদ্ধি পেতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, সিভিয়ার শক হতে পারে পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টের সিভিয়ার শক আসতে পারে। সিস্টেমেটিক যে প্রবলেমগুলো দেখা দিতে পারে সেটা জ্বর হতে পারে, তীব্র পেইন অনুভব করতে পারে রোগী। রেসপিরেটরি ক্ষেত্রে বলা হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টিস অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জটিলতার সৃষ্টি হতে পারে। ত্বকের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? বলা হচ্ছে ব্লিডিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, ফ্যাঙের দাগ থাকতে পারে অর্থাৎ বিষ দাঁতের দাগ থাকবে, ডিসকালারেশন হতে পারে, ত্বকের রং পরিবর্তন হয়ে যেতে পারে, বার্নিং সেন্সেশন অনুভূত হতে পারে, সোয়েলিং ঘাম হতে পারে। অন্যান্য ক্ষেত্রে বলা হচ্ছে ব্লিডিং স্পটস, রক্তের ফোঁটা ফোঁটা দাগ, লালচে দাগ শরীরের উপরে ফুটে উঠতে পারে, নামনেস হতে পারে, ট্যাংলিং হতে পারে, সোয়েটিং হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখে থাকবো। অন্যদিকে মাসকুলার পেশির ক্ষেত্রে যে ধরনের প্রবলেমগুলো বা লক্ষণগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে কনভানশন হতে পারে, কোঅর্ডিনেশন বা সমন্বয়ের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হতে পারে, মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে নসিয়া বা ভমিটিং এর সৃষ্টি হতে পারে। আর অন্ত্রের ক্ষেত্রে, ইন্টেস্টিনের ক্ষেত্রে বলা হচ্ছে ডায়রিয়ার প্রকাশ পেতে পারে। তার মানে একজন ব্যক্তিকে যদি বিষধর সাপে দংশন করে তাহলে তার এই সমস্ত যে বিষয়গুলো আমি এখানে বললাম এই বিষয় লক্ষণগুলো তার মাঝে প্রকাশ পেতে পারে। তবে মনে রাখতে হবে, যেহেতু একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট সাপ দংশন করবে তার মানে ওই সাপের যে বিষ সেটা হেমোটক্সিন না নিউরোটক্সিন না মায়োটক্সিন, যে টক্সিক হবে সেই ধরনের প্রতিক্রিয়ায় কিন্তু আসবে। অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রের উপরে লক্ষণগুলো প্রকাশ পায় তার কিন্তু অন্য লক্ষণগুলো সাধারণত প্রকাশ পাবে না। তো শিক্ষার্থীরা, সাপ যদি তোমাকে দংশন করে বা কাউকে দংশন করে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, সর্পদংশনের প্রাথমিক চিকিৎসাটা কি সেটা নিয়ে কথা বলা হচ্ছে। সর্পদংশনের চিকিৎসা শুরু করার পূর্বে নিশ্চিত হতে হবে যেটা বিষাক্ত না নির্বিষ সাপ। বিষধর সাপের দংশন করলে আমরা খুব সহজে বুঝতে পারবো সেখানে দুইটা বড় বড় দাগ থাকবে, অন্যান্য ছোট দাগও থাকবে, তবে সেটা বড় বড় দুটো দাগ থাকবে। প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হলো রোগীকে মনস্তাত্ত্বিকভাবে সাহস যোগানো, কারণ সাহস হারিয়ে ফেললে রোগীর যে ইমিউনিটি সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তো যদি কাউকে সাপে দংশন করে তো আমাদের যে কাজগুলো করতে হবে তার প্রথমে দেখো বলা হচ্ছে দংশিত স্থানের উপরে হার্ট হৃৎপিণ্ড বরাবর অভিমুখে রক্ত প্রবাহের গতি বাধাগ্রস্ত করার জন্য সেই কাপড়, রুমাল বা দড়ি দিয়ে হালকা করে বাঁধতে হবে যাতে রক্ত চলাচলটা কমিয়ে রাখা যায়। তবে কখনোই এমন ভাবে বাঁধা যাবে না যেন রক্ত চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কখনোই করা যাবে না। দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, দংশিত রোগীর মনোবল সমুন্নত রাখতে প্রথমেই তার আশেপাশে যে অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় লোকজন আছে যারা অতিরিক্ত কথাবার্তা বলছে বা তাদের ইমপ্রেশন যেটা আছে সেটা দেখে যদি রোগী ভড়কে যায় তো এটা দূর করার জন্য তার কাছ থেকে অতিরিক্ত অবাঞ্ছিত লোকজনকে সরিয়ে দিতে হবে। পরবর্তী যে কাজটা আমাদের করা উচিত সেটা হলো দংশিত স্থান পানি দিয়ে পরিষ্কার করে সম্ভব হলে বরফ দিয়ে ঘষতে হবে, এতে রক্ত প্রবাহের গতিটা হ্রাস পাবে। আর রক্ত প্রবাহের গতি হ্রাস পাওয়া মানে বিষের প্রতিক্রিয়াটা ধীরে ধীরে হবে। এই অবস্থায় রোগীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে বা বিশুদ্ধ চিকিৎসকের কাছে যত দ্রুত সম্ভব আমাদের নিয়ে যেতে হবে। যদি সম্ভব হয় পরবর্তী যে কাজ সেটা আমাদের করা সেটা হচ্ছে যে দংশিত স্থানে ব্লেড বা ধারালো ছুরি দিয়ে 0.5 থেকে 1 সেন্টিমিটার গভীর করে চিরে ফেলতে হবে এবং সেখান থেকে বিষাক্ত রসটা বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। দংশিত ব্যক্তিকে ঘুমাতে দেওয়া যাবে না, কোনোভাবেই যেন সে ঘুমিয়ে না পড়ে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দংশিত ব্যক্তিকে গরম চা বা দুধ বা কফি দেওয়া যেতে পারে, তবে কখনোই তাকে অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করতে দেওয়া যাবে না। সর্বশেষ কথা, রোগীকে উপযুক্ত অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রোগীকে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য সেখানে যেন অ্যান্টিভেনমের ব্যবস্থা থাকে সেটা আমাদের নজরে রাখতে হবে, কারণ আমরা সেখানে নিয়ে যেয়ে যদি অ্যান্টিভেনম না পাই তাহলে সেটা সেখানে নেওয়া আর না নেওয়া কিন্তু অনেকটা একই রকম হয়ে যাবে। তো আমরা প্রত্যাশা করব যে আমরা যেন এই বিষধর সাপের কামড় থেকে সহজে রক্ষা পেতে পারি, সতর্ক থাকার চেষ্টা করব। সাপ দেখলেই মারতে যাওয়ার দরকার নেই, কারণ সাপ আমাদের শুধু যে অপকারী কামড়ি দেয় তা কিন্তু না, সাপ আমাদের নানাবিধ উপকারী ভূমিকাও পালন করে থাকে। তো আজকে তোমাদের সাথে আমার আলোচনা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে এই সাপ বিষয়ক অন্য যে অংশটুকু আছে অর্থাৎ সর্প দংশনের যে কৌশল, কি কৌশলে সেটা সাপ আমাদের দংশন করে এবং
বিষধর নির্বিষ সাপের মধ্যে পার্থক্য এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।